ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে র্যাগিং দিচ্ছে ফাইনাল ইয়ারের সিনিয়র ভাইয়েরা। মূলত আজকে অনার্স প্রথম বর্ষের প্রথম দিন। নবীন শিক্ষার্থীরা ভয়ে ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে, না জানি কার ভাগ্যে আজ কী লেখা আছে। তখনই সেখানে এসে উপস্থিতি হলো নবীন এক মেয়ে। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই সে ভয় পাচ্ছে নাকি না। এরই মাঝে মাহিন নামে একজন তাকে ডাক দিল। সে সামনে দাঁড়াতেই দেখলো ছেলেটার সাথে আরও 5 জন দাঁড়িয়ে। বাকিরাও ব্যস্ত নতুনদের র্যাগিং দিতে। তারা হলো প্রাণপ্রিয় বাকি 5 বন্ধু: অরুণ, রবিন, নিলয়, সমীর আর অনন্ত। নাম কি তোমার? প্রশ্ন শুনে মাহিনের দিকে নজর ফিরালো মেয়েটা। ছোট করে বলল, অবন্তী রহমান। আচ্ছা, আজ তো তোমার প্রথম দিন, রাইট? জি। এরা র্যাগিং করছে মেয়েটা বুঝলো, কিন্তু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। মাহিন অবন্তীর হাতে 2টি নোট দিয়ে বলল, তোমার কাজ হলো কালকের মধ্যে একমো নোট থেকে দ্বিতীয় খাতায় সব লিখে আনবে। অবন্তীর নোটটা হাতে নিয়ে উল্টাই দেখে শান্তভাবে বলল, ভাইয়া আসলে কাল তো বৃহস্পতিবার, এত লেখা কিভাবে শেষ করব? আমি প্রমিস করছি রবিবার আমি সবটা লিখে আনবো। এমন কথা শুনে বাকি 5 জন অবন্তীর দিকে তাকালো। মাহিন কিছু বলতে যাবে তার আগে অনন্ত বলে উঠল, ঠিক আছে, যাও। রবিবার যদি না পারো তাহলে শাস্তির ব্যবস্থা আছে। শুনে অবন্তী চুপচাপ সেখানে থেকে চলে গেল। এরই মাঝে রবিন বলতে শুরু করলো, কি হলো এটা? তুই মেয়েটার এক কথা ইচ্ছা মেনে নিলি কেন? বাকিদের চোখেও একই প্রশ্ন। কারণ মেয়েটা রোবট না, তার নিজের কাজ থাকতে পারে বলে হয়তো সময় চেয়েছে। আমরা জাস্ট মজা করছি ওদের সাথে ক্যাম্পাসে নতুন বলে। তাদের সাথে মিসবিহেভ তো করতে পারি না, তাই না? তারপর আর কেউ কথা বাড়ালো না, কারণ ওদের সবার লিডার অনন্ত চৌধুরী। দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই মেধাবী সে। অযৌক্তিক কিছু সে যে বলে না সবাই জানা। আজকে অবন্তীর প্রথম ক্লাস। সে ক্লাসে প্রবেশ করে জানালার পাশে একটা সিটে বসেছে। ক্লাসরুমে সবাই অনেক এক্সাইটেড নতুন জায়গায়, নতুন সহপাঠী, নতুন বন্ধুবান্ধবদের সাথে পরিচিত হতে। কেউ ঘুরে ঘুরে তাদের ক্যাম্পাস দেখায় ব্যস্ত। ক্লাস শুরু হতে টিচাররা কেউ তেমন কিছু পড়ালো না। পরিচয় পর্ব আর ভার্সিটির সম্পর্কে গাইডলাইন দিতে দিতে ক্লাস শেষ হলো। ক্লাস শেষে সবার সামনের দিকে দরজা দিয়ে বের হতে হুড়মুড়িয়ে পড়ল। অবন্তী ভিড়ে না গিয়ে পিছনের দিকে দিয়ে বের হলো। মেয়েটা একেবারে কোলাহল পছন্দ করে না। হঠাৎ অবন্তীর ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে মায়ের নাম্বার দেখে মুচকি হাসলো। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। তুই সকাল থেকে কোনো ফোন করলি না কেন? কেমন আছিস? কি খাওয়া দাওয়া করলি? কিছুই জানালি না। এদিকে আমরা 4 জন মানুষ যে সারাক্ষণ তোর চিন্তায় অস্থির হয়ে থাকি, সেটা কি বুঝতে পারছিস না? কেন শুধু শুধু এত টেনশন করো তোমরা? আমি ঠিক আছি। আর সকালে নামাজ পড়ে ঘুমানোর কারণে উঠতে একটু লেট হয়ে গেছে। তারপর আবার সকাল দুপুরের খাবার রেডি করতে করতে কল দেয়াই সময় পাইনি। তারপর আজ প্রথম ভার্সিটি আসছি, ভাবছি বাসায় গেলে কল দিব, তার আগেই তুমি দিয়ে দিলে। আচ্ছা, বুঝতে পারছি। সাবধানে বাসায় যা। বাসায় গিয়ে ফোন দিস, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভার্সিটি থেকে বাসায় যেতে 15 মিনিটের রাস্তা, তাই অবন্তী হেঁটে হেঁটে বাসায় চলে গেল। এদিকে ক্লাস শেষ করে অনন্ত বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দোতলা থেকে নিচে নেমে আসলো। এসে দেখতে পেল ওর আম্মু আবেদা বেগম রান্নাঘরে। আম্মু, আম্মু। এমন করে ছাগলের মতো ডাকছিস কেন? দেখছিস না খাবার রেডি করছি যে? আচ্ছা ছাগলের আম্মু, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদে পেয়েছে। কি বললি তুই? কেন, তুমি তো বললে আমি ছাগলের বাচ্চা। তবে রে ফাজিল, আজকে তোকে আমি খাইয়ে দিব না, নিজে নিজে খা, আমি গেলাম। আরে আরে, রাগ করো না। তুমি না আমার লক্ষ্মী মা। তোমার হাতে না খেলে আমি যে খাবারের টেস্ট পাই না। দুঃখী ফেস নিয়ে কথাটা বলল অনন্ত। ছেলের বাচ্চামো দেখে হেসে দিলেন আবিদা। তারপর নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। অনন্ত হাতে
ফেসবুক স্ক্রল করতে করতে খাবার খেতে লাগলো। বাহিরে সবার সামনে স্ট্রং পার্সোনালিটির অনন্ত চৌধুরীকে চিনল। মায়ের কাছে সে এখনো বাচ্চামো করে বেড়ায়। মায়ের হাত ছাড়া সে খাবেই না। ওদের মা ছেলের সম্পর্কটা ভীষণ মিষ্টি। দুজনের ভীষণ ভালো বন্ধু। সারাক্ষণ দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই থাকে। ওর বাবা জাফর চৌধুরী আবার আলাদা, বিজনেস নিয়ে তার সব ব্যস্ততা। বাবা যদিও অনেক ভালোবাসেন কিন্তু সেটা মুখে প্রকাশ করেন না। বাবার সামনে অনন্ত একবারে গুড বয়। খাওয়া শেষ, অনন্ত রুমে চলে গেল। ওর বাবা এখনো বাসায় আসেনি। কী কারণে কাল আসবেন। লাঞ্চ তিনি অফিসে করেন সব সময়। দোস্ত, কই তুই? বের হবে এখন? আমরা রেস্টুরেন্টে যাচ্ছি সবাই। নিলয়ের গার্লফ্রেন্ড নাকি আবারও ব্রেকআপ করছে। বেচারা অনেক কাটতেছে রে দোস্ত। আমরা এখন ওকে সান্ত্বনা দিতে মিনি সাইজের একটা ব্রেকআপ পার্টির আয়োজন করছি। না রে, যাবো না। আমার এখন সেই লেভেলের ঘুম পাচ্ছে, সো আমি ঘুমোবো। বিকেলে রফিক মামার চায়ের আড্ডায় দেখা হচ্ছে। আচ্ছা, বাই। ওকে। এটা বলে অরুণ মিটি হাসতে লাগলো। অনন্ত নিজেও হাসলো। এটা তো প্রতি মাসে হয় নিলয়ের সাথে। বাসায় পৌঁছে অবন্তী ফ্রেশ হয়ে খাবার গরম করে খেতে লাগলো। সকালে রান্না করে গিয়েছিল। তারপর সব কিছু গুছিয়ে অ্যালার্ম দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। 3টায় সে আবার অফিস আছে। ওদের অফিস আবার 2 শিফটে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আর বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অবন্তী বিকেলের শিফটে কাজ করে। অফিসের বাস রয়েছে সকল স্টাফদের যাওয়া আসার জন্য, তার তেমন অসুবিধা নেই। কিরে, তোর প্রিয়া আবার ব্রেকআপ করলো কেন? কথাটা বলে অনন্ত নিলয়ের দিকে তাকালো। আর বলিস না রে দোস্ত, আমার প্রিয়া বললো ওকে একটা গান শোনাতে। আমি ভাবলাম ওর নাম দে না হয় গান শোনাই, তাই আমি গাইলাম। প্রিয়া তোরে দোষ দিব কি, কপাল যে মোহর পোড়া, তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া। এটুকু গাইতে প্রিয়া মনে করেছে আমি তার সাথে চিটিং করে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করছি, তার সাথে সাথে ব্রেকআপ করে দিল। এইটুকু বলে আবার কাঁদতে শুরু করলো। বেচারা একটু বেশি ইমোশনাল। আরে এই ব্যাপার, চিল মামা। আগামীকাল দেখা করে নিঃশ্বাস আমার তুমি, প্রাণের এ দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। এইটুকু বলে অনন্ত থামলো। নিলয় শুনে খুশি হয়ে বলল, সত্যি বলছিস? এটা বললে কাজ হবে? সবাই হেসে দিল ওর বোকামো প্রশ্নে। ওদের এমন দুষ্টু মিষ্টি খুনসুটিতে জমে উঠল রফিক মামার দোকানের বিকালের চায়ের আড্ডা। সকল ব্যস্ততা শেষ, অবন্তী ঘুমাতে গেল। আজ প্রথম ফ্লাইটে একা থাকবে অবন্তী। যদিও একা আলাদা রুমে ঘুমাতো, তাও আরও সদস্য থাকতো বাসায়। তাই তো আজ এত ভয়। ওর পরিবার গ্রামে থাকে, মা বাবা আর ওর 2 বোন 1 ভাই। বাবার নাম মাহবুবুর রহমান, মা রাজিয়া বেগম। ভাই আলিফ এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে আর ছোট বোন রূপন্তী রহমান 9ম শ্রেণীতে পড়ে। বাবা গ্রামে যে ব্যবসা করেন তাতেই তার বেশ ভালোভাবে চলতো। কোনো এক কারণে বশত এসএসসি শেষে জিদ করে শহরে চলে আসে অবন্তী। তারপর আপন চাচার বাসায় ছিল এতদিন। সেখানে থেকেই অ্যাডমিশনের কোচিং করতো, সাথে জবও। ভার্সিটি থেকে অনেক দূরে চাচার বাসা, তাই আলাদা বাসা নেওয়া। নিজেরও একা থাকার ইচ্ছে হচ্ছিল। সব কথা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর আস্তে আস্তে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আজ রবিবার। বেশ জলদি ঘুম থেকে উঠল অবন্তী। উঠে হাতে সব কাজ শেষ করে নাস্তা করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। সব ক্লাস মনোযোগ দিয়ে শেষ করলো। সবাই যদিও এর মাঝে বিরতিতে ক্লাস থেকে বের হয়েছিল, অবন্তী একবারের জন্যেও বের হয়নি। প্রথম দিন যে দিকে সিটে বসেছিল বেশ লেগেছিল ওর, তাই আজও সেদিকেই বসলো। ওর মাঝে অনেকে ওর সাথে ভাব করতে আসলেও ও হাই হ্যালো ছাড়া তেমন কিছুই বলেনি। তাই অনেকে এমন আচরণে বেশ বিরক্তও হলো। ক্লাস শেষ বের হতে হঠাৎ ফাইনাল ইয়ারের দিকে
চোখ গেল, দেখলো যাকে খুঁজতে তার এই দিকে আসা সে সহ মোট 6 জন ক্লাস শেষ বের হচ্ছে। সামনে এগিয়েই মাহিনের হাতে 2টা নোট দিয়ে আবার হাঁটা শুরু করলো। কিছু বলল না। অরুণ বলে উঠল, দেখলি কি ভাব, 2 দিন হয়নি ক্যাম্পাসে এসেছে আর আমাদের সাথে ভাব দেখায়। ভাবলি হলেও মেয়েটা কিন্তু তার কথা রেখেছে। বলেছে রবিবারে নোট করে আনবে, ঠিকই করে দিল। নিজের দায়িত্ব পালনে সৎ। বলল স্বামীর। মাহিন বলল, এই না অনন্ত, তোর নোটস। দেখলি আমার মতো বন্ধু পেয়ে তুই কত বড় ভাগ্যবান। দেখলি কেমন কৌশলে নোটস লেখাই নিলাম। বেশ ভাব নিয়ে বলল। রবিন বলে উঠল, আগে দেখতো সব ঠিক মতো আছে কিনা, তারপর তো লেকচার দিস। এখন না, বাসায় গিয়ে দেখব। অনন্ত বলল, অপু, এই অপু, দাঁড়া বলছি, আর দৌড়াবি না প্লিজ। কে শুনে কার কথা, অবন্তী দৌড়ে চলেছে। নিজের টাকায় আমি আইসক্রিম কিনলাম, তোকেও আমি নিজেই কিনে দিলাম, আর তুই কিনা আমার ভাগের আইসক্রিমটাও নিয়ে নিলি। মানে তোর মধ্যে কি মিনি সাইজের কৃতজ্ঞতাও নেই? দৌড়াদৌড়ি করতে করতে অবশেষে অবন্তী হাঁপিয়ে গেল। তারপর থামলো। বিজয়ের হাসি দিয়ে যেই না রাইসা আইসক্রিমটা নিতে এগিয়ে গেল, তার আগে অবন্তী পুরো আইসক্রিমটা নিজের মুখে নিয়ে নিল। কুত্তা! আই এম দ্য ওয়ান অ্যান্ড অনলি অবন্তিকা রহমান। যেটা আমি দিতে চাইবো না সেটা কেউ ছিনিয়ে নিতে পারা ইম্পসিবল। দুনিয়া উল্টে গেলেও সেটা আমারই হয়। আমার আইসক্রিম নিয়ে আবার আমার সাথে এত বড় বড় ডায়লগ দিতে তোর কি একটু হার্ট কাঁপলো না? একটু না রে, জানিসই তো আমার একটু লজ্জা শরম কম, তাই তোর কথা গায়েও লাগলো না। হার্ট তো আরো গভীরের জিনিস। রাইসা কিছু না বলে গাল ফুরিয়ে অন্যদিকে তাকালো। আরে আরে, আমার রাসু বেব রাগ করে না বাবু, জানো তো তোমার অবু তোমার জিনিস বেশি পছন্দ করে। আচ্ছা, আমি আমার কিউট বাবুটাকে আরো 2টো আইসক্রিম খাওয়াবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। হঠাৎ কারো শক্ত হাত অবন্তীকে টেনে রাস্তার পাশে নিয়ে গেল। টান খেয়ে অবন্তীর হুঁশ ফিরল। এই মেয়ে, অন্ধ নাকি তুমি? মাথায় সমস্যা নাকি চোখে দেখতে পাও না? অবন্তী দেখল আর একটুর জন্য ট্রাকের নিচে পড়তে গেছিল সে। ক্যাম্পাস থেকে বের হওয়ার পর দুজন মেয়েকে হেসে খেলে আইসক্রিম খেতে দেখে অবন্তী হারিয়ে গিয়েছিল তার স্মৃতিময় অতীতে। কখন যে ট্রাকের সামনে এসে গেছিল খেয়ালই ছিল না। অনন্ত ওর কিছুটা পিছনে ছিল। হঠাৎ সামনে দেখলো অবন্তী রোবটের মতো করে ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে দৌড়ে হ্যাসকা টানে রাস্তার পাশে নিয়ে গেছিল। ভাগ্য ভালো না হয় এতক্ষণে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যেত। আরে এতক্ষণ ভাবছি অন্ধ, এখন তো দেখি বোবাও। কিছু জিজ্ঞেস করছি আমি, চুপ কেন? একটুর জন্য তো ওপারে চলে যেতে। অনন্তের দিকে তাকালো, বলল, এত ভয়ের কিছুই ঘটেনি, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমার কই মাছের প্রাণ, সহজে মরণ যে আমার হয় না। অবন্তী এটা বলে দ্রুত অনন্তের কাছ থেকে নিজের বাম হাতটা ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো। অনন্ত এখনো স্থির। কি বলে গেল মেয়েটা? এত বড় একটা ঘটনার অন্য কেউ হলে ভয়ে চুপসে যেত। আর এই মেয়ে কেমন নির্বিকার, ভয়ের ছিটে ফোঁটা নেই তার মাঝে। আর কি বললে সহজে মরণ হয় না? কেন বললো এমন কথাটা? আসলেই অদ্ভুত মেয়ে। একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। ম্যানার জানে না কোনো, আজব মেয়ে। কি রে, কি এত বিড়বিড় করছিস নিজে নিজে? তুই হঠাৎ আমাদের মাঝ থেকে এমনভাবে দৌড় দিয়ে সামনে চলে আসলি, আমরা ভয় পেয়ে গেছিলাম। পরে বিষয়টা বুঝলাম। অরুণ বলল। নিলয় বলতে লাগলো, মেয়েটা আর তুই যে সেফ আছিস, এটাই অনেক। অনন্ত এখনো চুপ। হঠাৎ রবিন বলে উঠল। কিরে অনন্ত, তোর হাতে কি? শুনে সবার হাতের দিকে তাকালো। সমস্বরে সবাই বলে উঠল। রক্ত? মাহিন জলদি অনন্তের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়ল। কিরে, তোর হাত তো একদম ঠিকঠাক আছে, তাহলে এমন টকটকে রক্ত এলো কিভাবে? সকলে হতভম্ব। অনন্ত নিজেও ভেবে পাচ্ছে না। মুন্না বলে উঠল। ওই মেয়েটির নয় তো আবার? সবাই চমকে অনন্তের দিকে তাকালো। অনন্ত বলল, ওই মেয়ের হওয়ার তো কথা না।
শ্রাদ্ধ ওকে টাচ করার আগে আমি সরিয়ে নিলাম, আবার এই হাত দিয়ে তো মেয়েটার হাত ধরেছিলাম। ভাই, আমি কিছু বুঝতে পারছি না, এই রক্তের কাহিনী কি? অবন্তী ব্যথায় চোখের পানি ফেলতে হসপিটালের দিকে পা বাড়ালো। হাতের ব্যান্ডেজ করিয়ে বের হলো অবন্তী। নিজেকে কন্ট্রোল করে শান্ত রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। চোখ দিয়ে অনবরত অশ্রু বিসর্জন দিয়ে চলছে। শুরুতে একবার ভেবেছিল চাচুকে ফোন দিতে চেয়েছিল, পরে আবার কি মনে করে কল দিল না। কি দরকার কাউকে টেনশনে ফেলার? নিজের যন্ত্রণাগুলো সবার থেকে আড়াল করার প্রাণপণ লড়াই করে চলেছে অবন্তী। অথচ এই অবন্তী সামান্য চোট পেলেও পুরো বাড়ি মাথায় তুলত। সময় পাল্টায়, মানুষের স্বভাবও পাল্টায়। কেউ বা সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যায়, আবার কেউ বা মুখোশ পরে বদলে যায়। জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক ভীষণ ভালো থাকার অভিনয় করে। তাদের ভিতরটা সহজে মানুষ বুঝতে পারে না। আনমনে দীর্ঘশ্বাস ছাড়ল অবন্তী। একটা ফার্মেসির সামনে থেকে প্রেসক্রিপশন ওর ওষুধগুলো কিনে নিল। তারপর বাসায় গিয়ে কিছুটা খেয়ে শুয়ে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত। কি মনে করে উঠে গলা ঠিক করে নিজেকে নর্মাল করে বাড়িতে কল দিয়ে মা বোনের সাথে কথা বলে নিল। বুঝতে দিল না নিজের ব্যথা, যদিও মা বলে, মা, তোর কণ্ঠ কেমন জানি লাগছে, কিছু কি হয়েছে মা? আম্মু, তুমিও না একটু বেশি চিন্তা করো আমার জন্য, তাই তোমার তো মনে হবেই কত কি হয় আমার। ফোন কেটে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো অবন্তী। ভীষণ ইচ্ছে করছে মায়ের কোলে মাথা গুজে কান্না করে বলতে, তোমার মেয়ে যে অনেক বড় অভিনেত্রী হয়ে গেছে মা। সে পারছে না এখনো নিজের জীবনটা গুছিয়ে নিতে। কত স্মৃতি না মনে পড়ছে অবন্তীর। যার কারণে কান্নার বেগ আরো প্রবল হলো। তারপর আস্তে আস্তে নিজেকে ঠিক করলো অবন্তী। এভাবে ভেঙে পড়লে যে চলবে না, নিজেকে আরো স্ট্রং করতে হবে। এই সব বুঝ দিতে দিতে কখন যে সেন্সলেস হয়ে গেল নিজেও বুঝতে পারল না। নিজের রুমের বেলকুনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে অনন্ত, তার দৃষ্টি নিজের হাতের দিকে। সেই হিসেব মেলাতে ব্যস্ত কিভাবে ওর হাত এমন রক্তাক্ত হলো। ওর নিজের হাতেও তো ধারালো কিছু ছিল না, তাহলে মেয়েটার হাত কাটলো কিভাবে? আমি এত জোরেও ধরিনি যে হাত থেকে রক্ত এমনভাবে বের হবে। মেয়েটা বোরখা পরা বলে হাতটা দেখতে পাইনি। কালো বোরখায় হাতে কি হলো বুঝতে পারিও নাই। আর এই মেয়েটা আসলেই মনে হচ্ছে রোবট। না, এত রক্ত ঝরলো, একটু রিয়াক্টও করলো না। উফ, মাথায় কিছুই ঢুকছে না। না তো নিজেকে স্থির রাখতে পারছি, জীবন বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেলাম। কিরে, আজ নিচে গেলি না কেন? কখন থেকে খাবার বেড়ে তোর জন্য অপেক্ষা করছি। আম্মু, খাবার নিয়ে যাও, আমার খিদে নেই। কি হয়েছে অনন্ত? কিছু নিয়ে খুব টেনশন করছিস মনে হচ্ছে। কি হয়েছে আমায় খুলে বলতো। মায়ের থেকে কিছু লুকালো না অনন্ত, তার পুরো ঘটনা মাকে খুলে বলল। আরে বোকা বলদ, শুধু বয়সেই বড় হলি, বুদ্ধিতে না। ছোটবেলায় তোকে আমরা এত হরলিক্স খাওয়ালাম যে তবে কি সব টাকা চলে গেল নাকি? আম্মু, আমার কিন্তু মজা করার মুড নেই। আমি সিরিয়াস হয়ে জানতে চাইছি, তুমি সেটা না করে কি শুরু করেছো? আরে বোকা, আমি তো সেটাই বলি। মেয়েটার হাতটা হয়তো কাটা ছিল আগে থেকে। মেয়েরা রান্নাঘরে কাজ করে, এমন কত হাত কাটতেই পারে, সহজ একটা বিষয়। তুই হয়তো কাটা অংশ ধরেছিলি। আরে সত্যি তো, এটা আমার মাথায় আসলো না কেন? এমন তো হতেই পারে। কিন্তু আম্মু, কি ব্যাপারটা আমার মন বলছে এতটা সামান্য না যেমন আমরা ভাবছি। কেন? কারণ তাহলে তো কয়েক ফোঁটা রক্ত বের হতো। আমার পুরো হাত রক্তাক্ত হয়ে গেছে, না জানি কত রক্ত বের হয়েছে। আচ্ছা, কাল ভার্সিটি গেলে মেয়েটাকে জিজ্ঞেস করে নিস, তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সিআইডির মতো এত গবেষণা করে মাথা না শেষ করে খাবার শেষ কর। অবন্তীর সেন্স আসলো রাত 8টা নাগাদ। আস্তে আস্তে মিটমিট করে সে চারদিকে তাকালো। ও মাই গড, আমি এত ঘন্টা ঘুমিয়েছিলাম। অ্যালার্ম সেট করা, তাও শুনতে পেলাম না কেন? এখন 8টা বাজে। আমি এ সময়ে 7-8 ঘন্টা কিভাবে ঘুমাইলাম? বেচারি ভেবে চলছে কিভাবে ঘুমোলো এত সময়। এত রক্তক্ষরণ আর মানসিক
অ্যাটাকে যে জ্ঞান হারিয়ে একা বাসায় পড়েছিল বুঝতে পারল না। এজন্যই হয়তো নেপোলিয়ন ঠিক বলেছিল, মানুষ একা বাস করতে পারে না। নিজের রুমে চুপচাপ শুয়ে আছে অনন্ত, আর হারিয়ে গেছে ভাবনার রাজ্যে। সারাটাক্ষণ মেয়েটার কথা ভেবে চলেছে, কিছুতেই দিনের ঘটনার ঘোর থেকে বের হতে পারছে না। বারবার মনটা ভাবাচ্ছে মেয়েটাকে নিয়ে। এমন নির্লিপ্ত আজব মেয়েটা, না জানি কেমন আছে এখন। রক্ত পড়া কি বন্ধ হলো, নাকি সে আজব মানুষ বন্ধ করার কোনো চেষ্টা না করে বসে আছে? কাল ভার্সিটি গিয়ে যতক্ষণ না মেয়েটার সাথে কথা বলতে পারবো শান্তি পাচ্ছি না কিছুতেই। অনন্ত বিড়বিড় করে এই সব বলে চলেছে। হঠাৎ মেসেঞ্জারের নোটিফিকেশন শুনে ধ্যান ভাঙলো। দেখলো বন্ধুগণ সব গ্রুপ চ্যাট করছে, আর কেউ বা জানতে চাইছে আজ বিকেলের বের হলি না কেন। ঘুমাচ্ছিলাম। ছোট্ট একটা রিপ্লাই দিয়ে বের হয়ে গেল মেসেঞ্জার থেকে। তারপর হঠাৎ কি মনে করে উঠে বসলো, আর সেই নোটটা বের করলো যেটা অবন্তীকে দিয়েছিল। আপন মনে বলে উঠল, অজান্তেই মেয়েটার ঋণ পরিশোধ করা হয়ে গেল। নিজে মুচকি হাসলো। নোট উল্টানোর পর অনন্ত আরেক দফা অবাক হয়ে গেল। এত সুন্দর হাতের লেখা, মনে হচ্ছে খুবই যত্ন ভালোবাসা মিশিয়ে লেখে মেয়েটা। অথচ আমি মেয়েটার অ্যাটিটিউড দেখে ভেবেছিলাম কোনো রকম লিখে দিবে। লেখাগুলো তো আনমনে হাত বুলিয়ে কেমন প্রশান্তি অনুভব করলো। তারপর কি ভেবে বুকের সাথে মিশিয়ে নিল নোটটা। নিজেও জানে না কেন এমন করলো সে। রাতটা যেন শেষ হয় না, কখন সকাল হবে, ভার্সিটি কখন যাব, এই সবই ভেবে চলেছে। পাখিদের কিচিমিচি শব্দ ঘুম ভাঙল অবন্তীর। নতুন সকাল, নতুন দিন। উঠে ব্যালকনিতে দাঁড়ালো সে। মৃদু বাতাস, মনটা ভীষণ প্রশান্তি অনুভব করলো। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে নিজেকে ব্যস্ত করে ফেলল দৈনন্দিন কর্মকাণ্ডে। কাজের ফাঁকে বাড়িতেও ফোন দিল। আজ ভাইটার সাথে অনেক কথা বলল। আলিফ সকালে ঘুম থেকে উঠতে পারে না। দেরিতে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে ছোটা, আর তার নিত্যদিনের রুটিন। আজ সকালে ওঠার কারণে বোনের সাথে কথা বলার সুযোগ পেল। কি ব্যাপার অনন্ত, আজ যে দেখছি আমাদের সবার আগে তুই হাজির হলি যে? এত অবাক হওয়ার কি আছে রবিন? আমি কি আগে আসতে পারুন নাকি? সেটা না, বাট তুই তো কখনো আসিস না, তাই বললাম। তারপর সবাই আড্ডা দেওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। অনন্ত নিজেও সবার সাথে তাল মিলাচ্ছে, কিন্তু তার মনটা যে আজব মেয়েটার সন্ধান করে চলছে। হঠাৎ অনন্ত বলে উঠল, ওই আজব মেয়েটার নাম কি রে? কোন আজব মেয়ে ভাই? আরে ওই যে ফার্স্ট ইয়ারের, আমার নোটস করে দিল, আমি যাকে বাঁচালাম কালকে। ও আচ্ছা, চিনতে পারছি। ওই ইনোসেন্ট ভাবলি মাহিন। তুই তো নাম জিজ্ঞেস করছিলি, নাম কি বলতো? মুন্না বলল। আরে আমি কিভাবে মনে রাখবো? কত মেয়ের তো নাম জিজ্ঞেস করছি, আমার কি মনে আছে নাকি? কারো কি মনে নেই? অনন্ত বলল। না রে, কিন্তু অনন্ত, কাহিনী কি বলতে শুনি? হঠাৎ মিস্টার অনন্ত চৌধুরী কোনো মেয়ের নাম জানতে উতলা। প্রিন্স ব্রো। অনিল বলল। আরে কোনো কাহিনী টাহিনী নাই। কাল আমার হাতে যে রক্ত লাগলো, মেয়েটার কি হয়েছিল সেটা জানতে। ও ঠিক বলছিস, চল ওদের ক্লাসে গিয়ে জেনে আস। মাহিন বলল। অনন্ত যেন এটাই চেয়েছিল। একা গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করবে ভাবতে জড়তা কাজ করছিল। তারা ক্লাসে গিয়ে অবন্তীকে দেখতে পেল না কোথাও। আরও কিছুটা সময় ক্লাসে সামনে দাঁড়িয়ে ফিরে গেল। ওরা যাওয়ার কিছু পরে অবন্তী ক্লাসে ঢুকলো। অনন্ত বরাবরের ভীষণ মনোযোগী ছেলে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মাস্তি যা করুক না কেন, ক্লাস সে খুবই মনোযোগ দিয়ে করে। কিন্তু আজ সে কিছুতেই ক্লাসে মনোযোগ দিতে পারছে না। ক্লাস শেষ করে বন্ধুদের কাউকে কিছু না জানিয়ে সে ফার্স্ট ইয়ারে ক্লাসের সামনে চলে এলো। জানে অবন্তী নেই, তবুও মন মানে না দেখে একাজ করলো। সবাই এক এক করে বের হচ্ছে, তাদের মাঝে হঠাৎ অবন্তীকে দেখে চমকে উঠল অনন্ত। ঠোঁটের কোণে দেখা দিল হাসির রেখা।
অবন্তী বের হয়ে চলে যাচ্ছে। অনন্ত হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে। যে মেয়েটার কারণে সে একটা দিন শান্তিতে ঘুমাতে পারেনি, কি হয়েছে জানে না, কি হয়েছে জানার জন্য এত কিছু। এখন যেন সাহস নেই মেয়েটার পাশে হেঁটে কথা বলার। বললেই বা কি, তার যে তেমন অভিজ্ঞতা নেই মেয়েদের সাথে মিশার। ছেলেদের সাথে তার মেলামেশা ভালো হলেও মেয়েদের বেলায় ভীতু সে। মনে সাহস এনে তবুও জলদি পা চালালো অনন্ত। এই মেয়ে দাঁড়াও। পিছন থেকে এমন কথা শুনে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে গেল, মুখের মধ্যে যেন লজ্জার আভাস। আর যাকে ডাকছে সে হেঁটে চলেছে। অনন্ত বেশ ঝামেলায় পড়ে গেল। কিছু না ভেবে অনন্ত অবন্তীর পাশে হাঁটা ধরল। দুজন হাঁটছে, বাট কারো মুখে কথা নেই। অনন্ত নিজে বুঝতে পারছে না কি সে বলবে। তোমার হাত কিভাবে কাটলো মেয়ে? প্রশ্ন শুনে অবন্তীর পা জোড়া থেমে গেল। এমন কথা শুনবে সে আশা করেনি। অনন্ত ওর দিকে তাকিয়ে আছে দেখে বুঝলো অনন্ত তাকে যে প্রশ্ন করেছে। কি হলো, কেউ প্রশ্ন করলে যে আনসার দিতে হয় সেটাও শিখোনি নাকি? অবন্তী চুপচাপ হেঁটে চলেছে। তোমার হাত কিভাবে কাটলো? ভীষণ রেগে জিজ্ঞেস করলো। জানি না। জানি না মানে কি? আচ্ছা দেখাও দেখি কেমন কেমন কাটলো। আপনার সাহস তো কম না। আপনি কে যে আপনাকে আমি দেখাতে যাব? আমি পার্সোনাল বিষয় কারোর সাথে শেয়ার করতে আগ্রহী নই। অনন্ত ভীষণ অপমানিত ফিল করলো, আশাহত হলো সে। অবন্তী বলে উঠল। ধন্যবাদ। অনন্ত আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন? আমাকে কাল বাঁচানোর জন্য। যাক বাবা, তোমার তাহলে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হলো। অবন্তী আর কিছু না বলে হাঁটা ধরল। তোমার নামটা যেন কি? অবন্তী চুপচাপ হাঁটছে। ও আচ্ছা, মনে পড়েছে। শেফালি নাকি নেপালি, তাই না? এগুলো না হলেও সমস্যা নেই, আমি এই নামেই ডাকবো। আপনার সাহস কি করে হয় আমাকে এমন আজগুবি নামে ডাকার? আপনি জানেন সবাই বলে আমার নাম কত সুন্দর। তাই নাকি? তা শুনেই কি সেই নাম? লোকেরা সান্ত্বনা দিতে সুন্দর বলে, আমি সুন্দর বললাম সেটা সুন্দর। ওয়ান অ্যান্ড অনলি অবন্তিকা রহমান। ওকে, ভালোবেসে সবাই কাটছাট করে অবন্তী ডাকে। আর কিছু বলতে যাবে তার আগে অবন্তী চুপ হয়ে গেল। অনন্ত মিটমিট হেসে চলছে। নিজের বোকামতে অবন্তী বেশ লজ্জা পেল। কি বলতে গেছিল সে সব আবার ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কিছু না বলে চলে গেল। অনন্ত বিড়বিড় করে আওড়ালো, অবন্তিকা, অবন্তী, অন্তত অবন্তী নাইস ম্যাচিং। বাসায় পৌঁছে অবন্তী একটু বিশ্রাম নিয়ে চলে গেল শাওয়ার নিতে। তারপর বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগলো, সাথে সৃষ্টিকর্তার প্রশংসাও করলো। নিজের চুলের দিকে তাকালো, না এখনো যে কোমর ছড়ায়নি। অবন্তী সবচেয়ে সুন্দর লম্বা চুল, তাই নিজের চুলের সে খুব যত্ন করে। বিভিন্ন ধরনের হোমমেড হেয়ার প্যাক, হেয়ার অয়েল ব্যবহার করে। তারপর অবন্তী এই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে নামাজ শেষ করে নিল। তারপর ছুটল রান্নাঘরে। সকালে রেডি করে রাখা খাবার গরম করে নিল। তারপর খেতে বসলো। হঠাৎ বাড়ির কথা ভীষণ মনে পড়ল। ভাই বোন সবাই মিলে কত মজা করে খাবার খেত। 3 ভাই বোনের লেগ পিস ভীষণ প্রিয় ছিল। কত না ঝগড়া করত তারা। রূপান্তী ছোট বলে ওর জন্য একটা পিস বরাদ্দ থাকতো। অবন্তী আর আলিফের মাঝে ঝগড়া হতো বেশ, কাড়াকাড়িও শুরু করে দিত। অথচ সে দিনগুলো কতই না মজার ছিল। এখন প্রতিপক্ষ নেই, কেউ ভাগ বসায় না, তাও অবন্তী আর আগের মতো মজা পায় না খেতে। খাবারের প্রতি এখন যেন তীব্র অনীহা। খাওয়া শেষ করে অবন্তী সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলে নিল। তারপর ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলো কিছু সময়। হঠাৎ ভার্সিটির কথা মনে করে মন খারাপ করে ফেলল। আমি যতই চাই নতুন এক অবন্তী হিসেবে গড়তে পারছি না নিজেকে। ব্যর্থ হই বারবার। আজ ওই ছেলেটার সাথে বোধ শক্তি হারিয়ে সেই কলেজের মতো কথা বলা শুরু করে দিলাম। অবন্তী খুবই চঞ্চল টাইপের মেয়ে ছিল, যে কখনো কথা বলে না। অবন্তী
তাকেও কথা বলতে বাধ্য করত, সবার সাথে মিশতে পারত। ওকে ফ্রেন্ডস, ব্যাচমেট, টিচার যারা চিনত সবাই খুব ভালোবাসতো। দুষ্টু, মিষ্টি, চটপটে স্বভাবের অবন্তীকে। রফিক মামার চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত 6 জন পুরুষ, সবার হাতে চায়ের কাপ। গরম ধোয়া উঠছে চায়ের কাপ থেকে। অবন্তিকা, অবন্তী, অনন্ত, নাইস ম্যাচিং। এমন কথা শুনে অনন্তের কাশি শুরু হয়ে গেল। মাহিন কথা না বলে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। নিলয় বলল, কেউ যেন না ভাবে হ্যাঁ আমরা কীভাবে জানি। আসলে যে বন্ধু সবসময় আমাদের সাথে থাকে, সে যখন দল ছেড়ে অন্যদিকে মন নেয়, আমরা একটু ফলো করি আর কি। সবার মুখে খুশির হাসি। শালা, তোরা থাকলে মানুষের আর শত্রুর দরকার হবে না। তো কি যেন বলছিলি? নাইস ম্যাচিং অন্তর অবন্তী, রাইট? অনন্ত চোখ গরম করে মুন্নার দিকে তাকালো। রবিন বলে উঠল, হ ভাই, একদম বলেছিস। অন্তত অবন্তী কি সুন্দর মিল। মনে হচ্ছে যেন মেলায় হারিয়ে যাওয়া এক মায়ের পেটে 2 ভাই বোন। তোদের ভাই বোনের সম্পর্ক অমর হোক। মাহিন বলল, রে, মেয়েটাকে কাল বলল হিন্দুদের ভাই ফোটার দিন যেন অনন্তকে ভাই ফোঁটা দিয়ে ভাই বোনের সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। কি বলিস অনন্ত? আজকে বুঝতে পারছি তোরা সব হারামি বন্ধুর রূপ ধরে আমার কাছে এসেছিস। আসলেই তোরা আমার সবচেয়ে বড় শত্রু। এটা বলে অনন্ত চোখ গরম করে উঠে চলে যেতে লাগলো। পিছন থেকে মাহিন বলতে লাগলো, ভাই, হেল্প লাগলে লজ্জা না পেয়ে আমাদের বলতে পারিস। মানুষের উপকার করাই আমাদের ধর্ম। অনন্ত বলতে লাগলো, লাগবে না কারো সাহায্য। যে জিনিস অনন্ত চৌধুরী নিজে চয়েস করে, সেটা নিজের করার ক্ষমতাও অনন্তের কাছে। বলে চলে গেল। এদিকে অনন্তর একটা মেয়ে নিয়ে এমন পাগলামি দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। নিলয় বলল, ছেলেটা এতদিন সুখে ছিল না, এবার হুতে কিলে এলে বলে বেচারার জন্য মায়া হচ্ছে খুব। রবিন বলল। অনন্ত বুঝি তোর মতো বলত? তারপর অনন্তের কথা ভেবে মিটমিটিয়ে হাসতে লাগলো। পরের দিন বরাবরের মতো নিজের ক্লাসগুলো শেষ করলো অবন্তী। ক্লাসে প্রায় সবাই নতুন বন্ধুবান্ধব হয়েছে। হাসি ঠাট্টায় মেতে তারা বেশ এনজয় করছে তাদের ভার্সিটি লাইফটা। কোনো বন্ধু জুটনি কেবল অবন্তীর। জুটবে কীভাবে? সে নিজেকে গুটিয়ে রাখছে সবার থেকে। আফসোসও নেই তার, বরং উপহাসের হাসি দেখা মেলে ওর মুখে। অবন্তী ক্লাস শেষে রওনা দিয়ে দিল। অন্যদিকে বেচারা অনন্ত পড়েছে মাইন্ডকার্ড চিপায়। বন্ধুগুলো সব আঠার মতো ওর পেছনে লেগে আছে। মন ছুটে যেতে চাইছে অবন্তীর সাথে যেতে, কিন্তু কিছুতেই সেটা পারছে না। না সইতে পারছে, না কিছু বলতে পারছে। কিছু না ভেবে ও তাড়াতাড়ি করে হেঁটে অবন্তীর ক্লাসের দিকে এগিয়ে যেতে লাগলো। পিছনে 5 জন সিআইডি ওর মতো পিছনে যেতে লাগলো। অনন্ত থেমে চোখ রাঙাই বলল, কি সমস্যা? রবিন বলল, কোথায় সমস্যা? কি সমস্যা? কার সমস্যা? আমরা তো সমস্যার বংশের কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না। কি রে, তোরা কেউ দেখছিস নাকি? সবাই গলা টেনে সমস্বরে বলতে লাগলো, আমার পেছনে পেছনে কি? ভার্সিটি আমাদের, ক্যাম্পাস আমাদের। আমাদের যেখানে যখন খুশি সেখানে যাব। তুমি মিয়া কোন ক্ষেতের মূলা যে আমাদের এমন প্রশ্ন করছো? মাহিন বলল, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের চলাফেরার স্বাধীনতা চাই। তো আমার পেছনে বুঝি আপনাদের স্বাধীনতা? অনন্ত বলল। সবাই হাসতে ব্যস্ত। অরুণ বলল, এ কেমন বন্ধু তুই অনন্ত? ছি, বন্ধু নামের কলঙ্ক তুই। বন্ধুদেরকে অপমান করছিস। কাদার ভান করে বলল। মুন্না বলল, ঠিক বলেছিস। আমাদের সবার উচিত বন্ধুত্বের অবমাননা করার জন্য অন্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সবাই বলতে থাকে, ঠিক ঠিক। বিদ্রোহ লাগবে না। আমি অনন্ত চৌধুরী সসম্মানে আপনাদের বন্ধুত্ব পদ থেকে পদত্যাগ করছি। এমন বন্ধুত্ব না থাকাই ভালো। অভিমানী মুখে অনন্ত বলল। রবিন বলতে লাগলো, কেউ যেন বলেছিল অনন্ত চৌধুরীর নাকি কারো হেল্প লাগে না। হেল্প লাগবে না বলেছি, এইভাবে বাধা দিতে বলিনি। দাঁতে দাঁত চেপে অনন্ত কথাটা বলে চলে যেতে লাগলো। অনন্তের মেজাজ ভীষণ খারাপ, কারণ অবন্তীর এতক্ষণে চলে গেছে।
শেষে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। বাসায় ফিরতে অবন্তীর ফোনে ইরার কল। ইরা অবন্তীর চাচাতো বোন, অবন্তীর 5 মাসের বড়। অবন্তীর সাথে ওর সম্পর্ক খুব ভালো। ইরা বলল, কেমনে মনে পড়লো আমার কথা? তুই নিজে বুঝি খুব খবর নিস আমাদের। আচ্ছা হয়েছে, কি দরকারে অবন্তীর তলব করলি? তোর জিজু আছে না? আর কোন জিজু আবার? আরে আমারও আর কি। ও আচ্ছা, আপনার প্রেমিক মশাই তো কি হয়েছে তার? বিয়ে করে ফেলছে নাকি তোকে ফেলে? হ্যাঁ ধুর, সবাই যতই বলুক তুই সম্পূর্ণ বদলে গেছিস, আমার তো একটুও মনে হচ্ছে না। অবন্তী চুপ হয়ে গেল। বনু, মন খারাপ করলে নাকি? আমি সেভাবে কষ্ট দিতে কিছু বলিনি। আচ্ছা বাদ দে না, তুই কি বলতে চেয়েছিস সেটা বল। ও হ্যাঁ, জানিস ও ফরেন চলে যাবে। কিন্তু কেন ইরা? তুই না বললি ভাইয়া ফাইনাল সেমিস্টারে এক্সাম না দিয়ে চলে যাচ্ছে কেন? কি করবে বল, ওর আব্বু অসুস্থ হয়ে গেছে, তার ওপর ও একমাত্র ছেলে, তাই বাধ্য হয়ে। তাহলে তোর কি উপায়? সেটা জানাতেই কল দিলাম। ওর ব্যাপারে আম্মুকে সবটাই খুলে বলেছি। আম্মু আব্বুকে বলল, আব্বু ওর সাথে কথা বলেছে। সামনের শুক্রবার ওর ফ্যামিলি আসবে আমাদের বাড়িতে, এঙ্গেজমেন্টও হবে ওই দিনে। আর এই মাসেই বিয়ে হয়ে যাবে, যদিও বিয়ের বিষয়ে শিওর না কোন দিন হবে। আব্বুরা আলোচনা করে জানাবে। ছোট আব্বু একজন বিজনেসম্যান হয়েও বলতে গেলে বেকার, কিছু করে না, তার সাথে বিয়ে দিতে এত দ্রুত রাজি হয়ে গেল? এটা এত সহজে হতো না রে। আব্বু মানতো না আগে হলে, একমাত্র তোর কথা ভেবে মানছে। মানে? আমার কারণে মানে? তোর সাথে যা হয়েছে, কেমনে চটপটে দুরন্ত মেয়েটা নিঃশেষ হয়ে গেছিস, সেটা সবাই জানে, তাই আব্বু রাজি হয়েছে। তাছাড়া আব্বু কেমন সব কিছু খোঁজ খবর নিয়ে ছেলের পজিটিভ রেজাল্ট পাইছে। শুন, তুই কিন্তু অবশ্যই আসবি। না রে, আমি যাব না, আমার ভালো লাগে না। তুই আমার বিয়েতে থাকবি না, তাও একই শহরে থেকে? অসম্ভব। আব্বু নিজে বলেছে বৃহস্পতিবার তোর অফিস শেষে সেখান থেকে নিয়ে আসবে, সব গুছিয়ে রাখিস। ইরা শোন। কিছু না শুনে ইরা ফোন কেটে দিল। অনন্ত, নিচে নাম। তোরা যা, আমি তোদের সাথে কথা বলতেও চাই না। তোর বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, জলদি নিচে আয়। অরুণের বিয়ের ফুল ফুটেছে। মানে কি? ভাই, আমার এত টাকা পয়সা নাই, কলে বলতে পারবো না, নিচে আয়। রফিক মামার দোকানে এই বিষয়ে আমাদের স্পেশাল মিটিং আছে। আসছি, ওয়েট কর। অনন্ত রেডি হয়ে দ্রুত বের হয়ে এলো। চায়ের স্টলে বসে সবাই মিলে অরুণের বিয়ে নিয়ে আলোচনা করছে। কথা বলতে বলতে যখন অরুণ 1 মাস পর চলে যাবে শুনল, সবার মন খারাপ হয়ে গেল। অনন্ত, অরুণ আর মাহিনের বন্ধুত্ব সেই হাই স্কুল থেকে। মুন্নারা ওদের সোসাইটিতে যখন আসে তখন ওরা কলেজে পড়তো। এক এলাকায় থাকার কারণে একসাথে কলেজে যেতে যেতে ওর সাথে পরিচয় হয়, তারপর সেটা বন্ধুত্ব। আর রবিন আর নিলয়ের সাথে ভার্সিটিতে পরিচয়। ওরা অন্য জায়গা থেকে এসেছে, দুজনের মেসে একসাথে থাকে। পরিচয় যেমন করে হোক, ওদের বন্ধুত্ব সবার জন্য সমান। অরুণ চলে যাবে শুনে সবারই চোখে জল চিকচিক করছে। অরুণ মন ভালো করতে বলতে লাগলো, শুক্রবার আমার এঙ্গেজমেন্ট, তোরা সবাই যাচ্ছিস কিন্তু আমার সাথে। রবিন বলতে লাগলো, ভাই, তোর শালি থাকলে সেটা কিন্তু আমার। অগ্রিম বুকিং দিয়ে রাখলাম, কেউ নজর দিবি না বলে দিলাম। ইট ইজ এ ম্যাটার অফ সরি দ্যাট আমার শ্বশুর মশাইয়ের অনলি ওয়ান প্রিন্সেস অ্যান্ড শি ইজ মাই কুইন। আমার সাথে কেন এমন হয়? আজ পর্যন্ত একটাও প্রেম করতে পারলাম না, বরং প্রেম না করে ছ্যাঁকা খেতে হলো। সবাই শব্দ করে হেসে উঠল। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে এলো। অবন্তী ওর লাগেজ গুছিয়ে নিল। অফিস শেষ করে নিচে নামতেই ছোট আব্বুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে তার গাড়িতে উঠে গেল গন্তব্য চাচার বাড়ি। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ছোট আম্মু দরজা খুলে দিল। অবন্তীকে দেখে বলতে লাগলো, তা এতদিন পর মনে পড়লো? অবশ্যই মনে, আর কোথায় পড়লো? আমরা তো মহারানীকে নিয়ে আসতে হলো, না হয় যে তার এই বাড়ি আসা মহাপাপ।
অবন্তী তার অভিমানী কথা শুনে মিটমিটে হাসতে লাগলো। তারপর ছোট মাকে জড়িয়ে ধরলো। অবন্তী ছোট চাচা অবন্তীর বাবা আগে প্রেম করে বিয়ে করে ফেলেছিল, সেজন্য ওর দাদা চাচাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। সে তখন ঢাকা আসে, স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে। বড় ভাই অবন্তীর বাবাও কিছু গোপনে ভাইকে সহায়তা করে, আর আস্তে আস্তে পরিশ্রম করে আজ একজন শিল্পপতি হতে পেরেছে। পরে অবশ্য তার বাবাও মাফ করে দিচ্ছিল। অবন্তী নিজের রুমে ঢুকে গেল। অ্যাডমিশনের সময় এখানে অবন্তী ছিল, তাই ওর জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। তারপর ফ্রেশ হয়ে ইরার রুমে গেল। ইরা তখন ঘুমাচ্ছে দেখে আর বিরক্ত করলো না। ছোট মা এসে অবন্তীকে নাস্তা দিল, খেয়ে রুমে গিয়ে বাসায় কল দিল। অবন্তী চাচার বাসায় শুনে মা বাবা খুশি হলো। রাতে খাবার টেবিলে ইরার সাথে দেখা। খাওয়া শেষ করে ইরা সহ গল্প জুড়ে দিল। কত শত কথা জমানো অবন্তীর জন্য। অবন্তী নীরব দর্শকের মতো শুনে যাচ্ছে, মাঝে মাঝে হুহা করছে। পরের দিন সকালে বেলায় পুরো বাসায় যেন উৎসবের আনন্দে মোমো করছে। অবন্তীর ছোট আম্মু ব্যস্ত রান্নাঘরে, অবন্তীও সাহায্য করছে। যদিও এখন ঘরোয়া আয়োজনে অনুষ্ঠান হবে, তাও ইরার মামার বাড়ির মানুষেরা অনেকে এলো। দেখতে দেখতে দুপুরে ঘনিয়ে এলো। অবন্তী ব্যস্ত ইরাকে সাজাতে। সারা বাড়িতে উৎসবের আমেজ, সবাই ভীষণ ব্যস্ত। কেউ বা রান্নাঘরে, কেউ বা সাজতে, আর কেউ এদিক সেদিক ঘুরতে ব্যস্ত। ইরার ছোট মামাতো ভাইয়েরা হট্টগোলে ব্যস্ত। ইরার আম্মু একবার রান্নাঘর সাজাতে ব্যস্ত, আবার ছোটদের সাথে চেঁচাচেঁচিতে। ইরার আম্মু একবার রান্নাঘর সামলাতে ব্যস্ত, আবার ছোটদের সাথে চেঁচামেচিতে। অরুণেরা পৌঁছালো 2:30 নাগাদ। রাস্তায় জ্যামের কারণে এত দেরি। অরুণের বাবা আসতে পারেনি অসুস্থ থাকার কারণে। অরুণের মা, বোন, মামা, মামি, চাচা আর বন্ধুদের দল। সিম্পল ভাবে ফুল দিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো। সকলে মুগ্ধ হলো। অবন্তীর চাচা ইমরান রহমান এগিয়ে এলেন সবাইকে ওয়েলকাম জানাতে। সাথে ইরার একজন মামাতো ভাই কামাল, ইরার চেয়ে 2 বছরের বড়। সবাই সোফায় গিয়ে বসলো। কথা হলো যে আগে সবার নাস্তা করে এঙ্গেজমেন্ট পর্ব সেরে নিবে, তারপর খাওয়া দাওয়া। ইরা আর অবন্তী একমাত্র সমবয়সী মেয়ে, আর অন্যরা ছোট। অবন্তী ইরার সাথে বসে আছে। ওরা দোতলার রুমে। সময় ঘনিয়ে আসছে, ইরা কেমন ভয় পেতে লাগলো। অবন্তী ইরাকে সাহস দিল। ইরার বাবা সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ অনন্তকে দেখে চমকে উঠল। আরে তুমি জাফরের ছেলে না? কি যেন নাম তোমার? জি আঙ্কেল, আমি অনন্ত চৌধুরী। অনন্ত নিজেও শুরু থেকে অবাক হয়েছিল। অনন্তের বাবা আর ইরার বাবা বিজনেস পার্টনার। খুব ভালো বন্ধু না হলেও দুজনের সম্পর্ক বেশ ভালো। অনন্তদের কোম্পানির একটা প্রোগ্রামে অনন্তের সাথে দেখা হয়েছিল। তারপর অনন্ত সহ অন্যদের সাথে টুকটাকি কথা বলতে লাগলো। এরপর এঙ্গেজমেন্ট এর পালা। অবন্তীর ছোট আব্বু ইমরান রহমান ইরার মামাতো ভাই কামালকে বললেন, গিয়ে দেখো তো ইরা রেডি হলো কিনা। অবন্তিমাকে বল ইরাকে নিয়ে আসতে। অনন্ত তখন শরবত মুখে দিল। নামটা শুনে মাত্র চমকে উঠল। পাশ থেকে মাহিন ফিসফিস করে বলল, আমি যা শুনলাম তুই কি তাই শুনলি? ওরা সবাই এক পাশে বসছে। অরুণ ছাড়া মুন্নাও বলল। সেম কোশ্চেন। অরুণও বন্ধুদের দিকে তাকিয়ে বিষয়টা বুঝলো, কি নিয়ে তারা ফুসুর ফাসুর করছে। অরুণ ইমরান রহমানকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, অবন্তী আবার কে? ইমরান রহমান বললেন, ও অবন্তী, সে আমার আর এক মেয়ে। কিন্তু ইরা তো কখনো বলেনি ওর যে আর একজন বোন আছে। প্রশ্ন শুনে ইমরান রহমান হাহা করে হেসে উঠলেন। বাকিরা একজন অন্যজনের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি তাকালো। তখন কামাল বলল, অবন্তী হলো ইরার চাচাতো বোন। ইরার এঙ্গেজমেন্ট শুনে এসেছে। ইমরান রহমান বললেন,
আসেনি, জোর করে হাতে পায়ে ধরে রাজি করিয়ে নিয়ে আসতে হয়েছে। তার কথার স্টাইলে সবাই হেসে উঠল। অনন্ত ভালো করে জানার জন্য বলতে লাগলো, কেন ওনাদের বাড়ি কি দূরে নাকি? হুম, আমার ভাইয়ের বাড়ি গ্রামে। মাটির মায়ের ছেড়ে শহরে আসতে চায় না। মেয়েটা ভার্সিটির জন্য এখানে আসছে, আগে আমার বাড়িতে ছিল, এখন আলাদা বাসায় থাকে। অবন্তী মা ভার্সিটিতে পড়ে। ভার্সিটির নাম শুনে সবাই চমকে গেল। অনন্ত তো পারে না খুশিতে লাফ দিতে, ভদ্রতার খাতিরে চুপ রইল। আরে আঙ্কেল, আমাদের ভার্সিটিতেই তো পড়ছে, আমরা চিনি না? কি বলো? তাহলে তো ভালোই হলো, তোমরা মেয়েটাকে দেখে শুনে রাখতে পারবে। নিশ্চিন্ত হলাম, কত টেনশনে থাকি। রবিন বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবেন, আমরা ভালো করে দেখে শুনে রাখবো। এদিকে কামাল গিয়ে অবন্তীরকে বলল ইরাকে নিয়ে যেতে। অবন্তীর অস্বস্তি লাগছে এত মানুষের সামনে যেতে। সে বলল, ভাইয়া আপনি নিয়ে যান, আমার শরীরটা ভালো লাগছে না। ইরা বলল, এতক্ষণ তো ঠিক ছিলি। সত্যি আমার ভালো লাগছে না। শেষে কামাল নিজে নিয়ে গেল ইরাকে। নিজের বোনের মতো আদর করত ছোটবেলা থেকে। সে আপন ভাইয়ের মতো সব তদারতি করছে। কামাল ইরাকে নিয়ে নিচে চলে গেল। অবন্তী রুমে শুয়ে থাকলো। এদিকে ইরাকে নামতে দেখে অরুণ হাঁ করে তাকিয়ে রইল। অন্যদিকে সে উৎকণ্ঠা নিয়ে অনন্ত অপেক্ষা করলো ইরার পাশে। অবন্তীর বদলে কামালকে দেখে মুখ কালো করে ফেলল। ভাবছিল অবন্তী ওদেরকে এখানে দেখে বেশ সারপ্রাইজ হবে। আর মেয়েটা আসলোই না, স্টুডেন্ট মেয়ে। অবন্তীর সাথে মনে মনে অভিমান করল সে, যার জন্য অভিমান সে যে কিছুই জানে না। আস্তে আস্তে অরুণ ইরার এঙ্গেজমেন্ট শেষ হলো। তারপর বিকেলে বসলে সবাই দুপুরের খাবার খেতে। খাওয়া শেষ, ইমরান রহমান বসলেন অরুণের মা, মামা, মামি, চাচাদের সাথে বিয়ের ডেট নিয়ে আলোচনা করতে। অরুণ ইরা গেল বাগানের দিকে। দুজন কথা বলছে। মাহিন বলল, সবাই ব্যস্ত, চল আমরা বাড়িটা ঘুরে ঘুরে দেখি। মাহিনের প্রস্তাবে অনন্ত খুব খুশি হলো। এতক্ষণ সে চায়ের দিকে বারবার চোখ বোলাতে ব্যস্ত ছিল কাঙ্ক্ষিত মুখখানি এক নজর দেখার, কিন্তু সে বরাবরই হতাশ হলো। আস্তে আস্তে ওরা সিঁড়ি দিয়ে উপরের দিকে অগ্রসর হতে লাগলো। প্রতিটা কদমে অনন্তের বুকে যেন হাতুড়ি পেটানো শুরু হচ্ছে। উপরে যে রুমগুলো উকি দিয়ে দেখতে লাগলো, তার মধ্যে হঠাৎ রবিন হ্যাসকা টান দিল। অনন্ত বেশ ঘাবড়ে গেল। সে মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে রবিন মুখে আঙুল দিয়ে ইশারায় চুপ করতে বলল। অনন্ত ভুরু কুঁচকে কি হয়েছে জানতে চাইলো। রবিন ইশারায় একটা রুমের জানালা দেখিয়ে কানে কানে বলতে লাগলো, তুই মনে মনে যাকে খুঁজছিস সে মনে হয় ওই রুমেই আছে। অনন্ত ওর দিকে তাকাতে রবিন অনন্তেরকে চোখ মারল। তারপর বাকিদের উদ্দেশ্যে বলতে লাগলো, চল ছাদের উপর থেকে ঘুরে আসি। ভাই, আমারে রেখে কই যাচ্ছিস তোরা? তুই এখানে তোর প্রিয়সুকে দেখবি, আমাদের কি কাছে এখানে? নিলয় বলল কথাটা। ভাই, একা আমার কেমন নার্ভাস লাগছে, তাই তো বলছি। রবিন ফোরন কেটে বলল, ও তাই? এই কথা কি সব সময়ের জন্য প্রযোজ্য? অনন্ত বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে? না মানে ভাবতেছি তোর ফুলসজ্জার রাতেও না বলে দিস তোরাও থাক প্লিজ, আমার একটা নার্ভাস লাগছে। সব কটা হারামি, তোকে তো আমি। বাকিটুকু শেষ করার আগে সবাই দৌড়ে পালালো। অনন্ত ওদের বলা শেষ কথাটা মনে করতে আপনা আপনি হেসে দিল। হঠাৎ রুমের কথা মনে হতেই তড়িঘড়ি করে অনন্ত সেই রুমের জানালার দিকে তাকালো। দেখলো কেউ শুয়ে আছে, তাও অন্য দিকে ফিরে। অবন্তী এখানে আছে শুনে অনন্ত আশা করছিল আজ অবন্তীকে দেখতে পাবে, কারণ ভার্সিটিতে ওর চেহারা দেখার সৌভাগ্য হয়নি। অবন্তী সব সময় বোরকার সাথে হিজাব আর মাস্ক, পায়ে শুজ পরে ভার্সিটিতে যায়। তাই অনন্ত অবন্তীর চোখ আর ফর্সা কপালের কিছুটা দেখতে পেত, কিন্তু তবুও এই মেয়েটার মায়াতে জড়িয়ে গেছে সে। আজ ও হতাশা হলো। তবে আজ উল্টো পাশে ফিরে শুয়ে আছে বলে ঘাড়ের কিছুটা দেখতে পেল। কারোর আসার শব্দে তাড়াতাড়ি সেখান থেকে সরে গেল সে।
মনে মনে বিড়বিড় করে অবন্তীকে বকতে লাগলো, নিজে নিজে বলতে লাগলো। আসলে এই মেয়েটা মানুষ কিনা আমার সন্দেহ হচ্ছে। মনে হয় অন্য গ্রহের বাসিন্দা ভুল করে পৃথিবীতে চলে এসেছে। পৃথিবীতে কেউ কখনো শুনেছে বাড়িতে এত সুন্দর অনুষ্ঠান মিস করে শান্তিতে কাউকে ঘুমাতে? এত হ্যান্ডসাম একটা ছেলে এসেছে, কোথায় একটু পটানোর চেষ্টা করবে, তা না করে ঘুমাচ্ছে। দেখো, আসলে এই অদ্ভুত মেয়ে। পৃথিবীর মানুষের স্বভাবের সাথে কোনো মিল নেই। কিরে, কি বিড়বিড় করছিস? মুন্না জানতে চাইলো। রবিন বলল, তবে যাই বলিস না কেন, অনন্তের ভাগ্য আছে মানতে হবে। সে যে মেয়েকে চয়েস করলো সেই মেয়েটা এখন বেআইন সাহেবা হয়ে গেল। অনন্ত বলল, বেআইন সাহেবা? বলে মুচকে হাসলো। অবন্তীর ঘুম ভাঙলো ইরার ডাকে। ইরা ঘরে এসে অবন্তীকে ঘুমাতে দেখে বেশ অবাক হলো, তারপর ডেকে উঠল। অবন্তী উঠে শুরুতেই কনফিউশন হয়ে গেছিল, এখন সকাল নাকি বিকেল। সেই ভোর থেকে উঠে সারাটা দিন ব্যস্ত ছিল বলে ক্লান্তিতে ঘুমিয়ে গেছিল। উঠে ইরাকে বলতে লাগলো, ইরা আমার খুব খিদা লাগছে রে। লাগবে না কেন? সকালে কি না কি খেয়ে এখনো পর্যন্ত আছিস। তারপর ভালো মতো ওড়না ঠিকঠাক করে পরে নিচে নেমে গেল খাবারের জন্য। এদিকে অনন্ত সহ সবাই অরুণের পাশে বসে আছে। বিয়ে নিয়ে কথা হচ্ছে। সিদ্ধান্ত হলো আরো 2 সপ্তাহ পরে শুক্রবারে ওদের বিয়ে হবে। অরুণের ফ্যামিলি চেয়েছিল সাদামাটা আয়োজনে বিয়ে সেরে নিতে, কিন্তু ইরার বাবা ইমরান রহমান এতে রাজি না। তিনি চান এখনই বড় করে অনুষ্ঠান করে নিতে, কারণ অরুণ কখন দেশে আসবে না তার ঠিক নাই। মানুষের জীবন মৃত্যু নিজের হাতে নেই, কখন যে এসে যায় কেউ জানে না। তখন যদি তিনি বেঁচে না থাকেন। এদিকে অরুণের বাবাও অসুস্থ। সব দিক বিবেচনা করে শেষে 2 সপ্তাহ পর বিয়ের ডেট ঠিক হলো। প্রায় সব আয়োজনের দায়িত্ব ইমরান রহমান নিজে নিলেন, কারণ অরুণদের এখন অবস্থা তেমন ভালো না। এদিকে অবন্তী নিচে নামতে গিয়ে চোখ চড়ক গাছ। এরা এখানে কি করছে? আজব তো। এরাকে বলল, ইরা, এদের কি তুই চিনিস? এরা এখানে কি করছে? তোদের আত্মীয় নাকি? কাদের কথা বলছিস? অবন্তী ইশারায় দেখিয়ে দিল। ইরা হেসে বলল, ও এরা, ওই যে মাঝে বসে আছে অরুণ, সেই তোর জিজু, আর বাকিরা ওর বন্ধু। তুই চিনিস নাকি? এরা তো আমাদের ভার্সিটির। এটা বলে অবন্তী নিজেকে আড়াল করে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল। পরের দিন অবন্তী চলে গেল। ওদের বলার পরেও কেউ অবন্তীকে আরেকটা দিন রাখতে পারল না। বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেল। কোথাও থেকে গিয়ে রান্না করার মতো শক্তি নেই। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে অবন্তী আগে খাবার খেয়ে জিরিয়ে নিল, তারপর পুরো বাসা পরিষ্কার করলো। কাজ শেষ করে রেডি হয়ে বেরিয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। ওর কিছু কেনাকাটা করার দরকার। পরের দিন সকালে উঠে অবন্তী তার সব কাজ দ্রুত শেষ করে নিল। আজকে ভার্সিটিতে যেতে হবে, তাই এত তাড়াহুড়ো। কিন্তু তাও সব কাজ শেষ করে খেয়ে বের হতে হতে ওর দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ভার্সিটি প্রবেশ করবে তখনই ঘটল নতুন বিপত্তি। আশেপাশে ভালো করে না দেখে নিজের মতো করে গেটের প্রবেশ করবে এমন সময় পা সামনে একটা ইটের টুকরোর সাথে স্লিপ করে পড়ে গেল। নিজে তো পড়ল, সাথে ওর সামনে থাকা আরেকজনকে সহ পড়ল ঘাসের উপর। সে আর কেউ নয়, ভার্সিটির সব মেয়ের ক্রাশ রিকি মির্জা, স্থানীয় এমপি এর বকে যাওয়া ছেলে সে। অনন্ত আর রিকি একই ব্যাচের, আর দুজনের একে অপরের প্রতিপক্ষ। অনন্ত পড়াশোনায় টপার আর খুব ভালো ভদ্র ছেলে। শিক্ষকেরা সকলে অনন্তকে সেজন্য অনেক পছন্দ করে। অন্যদিকে রিকি ক্যাম্পাসের বাবার ক্ষমতার দাপটে সারাক্ষণ মাস্তানি করে বেড়ায়। দেখতে সুন্দর, আসে ভিআইপি ভাবে, লাক্সারিয়াস কার এ করে। মেয়েরা রিকি বলতেই পাগল। সব সময় তার সাথে কোনো না কোনো মেয়ে গার্লফ্রেন্ড থাকবেই। কোনো মেয়েকে বেশি মনে ধরলে রুম ডেট তো আছেই, বদলে অনেক টাকাও দেয় মেয়েদের। তার এই সব কর্মকাণ্ডে অনন্ত বাধা দেয়, এমনকি অথরিটির কাছেও নালিশ করেছে। এজন্য রিকির ইমেজ খারাপ হয়েছে অনেকবার।
তাই অনন্তকে হেনস্থা করার সুযোগ মিস করে না সে। এতদিন কোনো ট্যুরে ছিল বলে ভার্সিটি আসেনি, আজ আসলো। এসে রিকির বাম হাত জিহাদ এর সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আর তখনই অবন্তী হোঁচট খেয়ে তার উপর পড়ল। অবন্তী দ্রুত উঠে সরি সরি বলে দৌড় দিল ক্লাসের দিকে। এদিকে জিহাদ এসে রিকিকে উঠালো। জিহাদ, মেয়েটা কে? রিকি মির্জার পায়ে গায়ে পড়ার সৌভাগ্য হলো, আর সে আমার চাঁদের মতো মুখখানার দিকে না তাকিয়ে পালালো। জাহিদ বলল, ভাই মনে হয় নতুন ব্যাস। ও আচ্ছা, নতুন রমণীগণ এখনো রিকি মির্জার দর্শন পেল না, তা কি করে হয়? এদিকে অনন্ত অবন্তীর আসার অপেক্ষায় ছিল। তখন অবন্তীকে আসতে দেখেছিল, ঠোঁটের কোণে হাসি রেখা দেখা গেল। তখনই অবন্তী রিকির গায়ে পড়তে দেখে চল শক্ত হয়ে গেল। হাত মুঠো করে সামনে এগোতে যাবে, তার আগেই রবিন ওকে আটকালো। এদিকে অবন্তীদের প্রথম ক্লাস শেষ হতেই রিকি তার দলবল নিয়ে ক্লাসে প্রবেশ করলো। সবার সামনে সানগ্লাস পরে দাঁড়ানো সুদর্শন যুবকের দিকে সকল মেয়েদের নজর। কেউ কেউ তো হাঁ করে তাকিয়ে আছে। তারপর রিকি নিজের পরিচয় দিল, মেয়েদের সাথে হাই হ্যালো করলো, মেয়েদের দিকে তাকে মুচকি হাসলো। শেষে বলল, তোমাদের কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। পাশে জাহিদ নিজের মনে মনে বলতে লাগলো, মূল সমস্যা যে তাকে আবার কেউ কি সমস্যার কথা বলবে। তারপর মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর এলো না। অবন্তী এদের দেখে আড়াল করে বসলো যাতে ওকে দেখতে না পায়। রিকি যে অনেক পাওয়ার সেটা বুঝতে জানতে পেরে আরো ভয় পেল। যদি সকালের ঘটনার জন্য সবার সামনে কিছু বলে হেনস্থা করে, এত স্টুডেন্টের মাঝে ভীষণ লজ্জাজনক হবে ব্যাপারটা। রিকির পাশে থাকা একজন অবন্তীকে দেখে গেল, ইশারায় রিকিকে সেটা বলল। আর তাছাড়া ক্লাসে বোরকা পরা মেয়ের সংখ্যা নগণ্য, তাই সহজে তাদের মধ্যে থেকে অবন্তীকে চোখে পড়ে যায়। রিকি ওর দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে অবন্তীর যেন দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলো। রিকি ওর পাশে এসে শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, হেই মিস বোরখা, হাউ আর ইউ? অবন্তী কোনো রকমে বলল, ফাইন। তারপর একটু এগিয়ে বলল, ভাই দা ভাই, আমি কিন্তু একটু মাইন্ড করিনি। তুমি চাইলে মাঝে মধ্যে আমার গায়ে পড়তে পারো, আমি ভীষণ এনজয় করেছি। অবন্তী ওর দিকে তাকাবে তখন রিকি চোখ মেরে চলে গেল। অনন্তের মন তখন থেকে উসখুস করছে। অবন্তী কেন রিকির গায়ে পড়তে গেল? আমাকে কি চোখে দেখতে পায় না? অবশ্যই এই মেয়ে চোখে দেখতে পায় না, তাই তো মানুষের গায়ে পড়ে। অনন্তের খুব রাগ হলো অবন্তীর ওপর। ক্লাস শেষে অবন্তী ভার্সিটি থেকে বের হলো, আর তখনই অনন্ত ওর পাশে আসলো। পাশে কারো উপস্থিতি বুঝে অবন্তী সেদিকে তাকালো। অনন্তের যখন রাগ ছিল, অবন্তীর মায়াবী দৃষ্টি দেখে সব রাগ হারিয়ে গেল। মনে খুশি এসে ধরা দিল। কিছুক্ষণ চুপচাপ দুজনে হাঁটতে লাগলো, কারো মুখে কোনো কথা নেই। তারপর অনন্ত প্রথম কথাটা বলল, তা বেআইন সাহেব, কি খবর আপনার? অবন্তী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মানে? আরে তুমি জানো না নাকি তুমি যে এখন থেকে আমার বেআইন? অবশ্য জানবে কিভাবে, যেভাবে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে। হোয়াট? আপনি কিভাবে জানলেন আমি ওই বাড়ির সদস্য? তুমি কিভাবে জানলে আমি ওই বাড়ির কথা বলছি? আর তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি দেখলে কিভাবে যে আমিও ছিলাম সেখানে? আপনি কিভাবে জানলেন যে আমি ঘুমোচ্ছিলাম নাকি কি করছিলাম? অনন্ত যেন ফেঁসে গেল, তাও বলল, প্রশ্ন যেহেতু আমি আগে করেছি, উত্তরও আগে আমি চাই। তার আগের প্রশ্ন আমি আগে করছি, তাই আমাকে আগে উত্তর দিন। তোমাকে দেখে তো ভেবেছিলাম সাদা সিধা হ্যাবলা টাইপ মেয়ে, এত কথা যে বেঁচাতে পারো ধারণা করিনি। ওই হ্যালো, আপনার সাহস কত? আপনি আমাকে হ্যাবলা বললেন? বাবারে, তোমার মধ্যে যে দেখছি ঝগড়া করার মতো লেটেন্ট ট্যালেন্টও রয়েছে। বলে মিটিমিটি হাসতে লাগলো। অবন্তী আঙুল উঁচিয়ে কিছু বলতে উদ্যত হয়ে আবার থেমে গেল। আচ্ছা, আপনার বাড়ি কি এই দিকে নাকি? সামনে, যেতে কমপক্ষে 25 মিনিট লাগবে। কেন বলো তো? না, এমনি। বাই দ্য ওয়ে, তোমার আঙ্কেল কিন্তু একটা দায়িত্ব দিয়েছে, বলেছে তোমাকে দেখে রাখতে। আমাকে কি বেবি মনে হচ্ছে যে
দেখে রাখতে হবে, না হয় হারিয়ে যাব। সেটা আমার দেখার বিষয় না, তবে যেহেতু দায়িত্ব দিয়েছেন ইমরান আঙ্কেল, আমি দায়িত্বে তো অবহেলা করতে পারি না। আপনাকেই দায়িত্ব দিল? হ্যাঁ, না মানে আমরা যেহেতু সিনিয়র, তাই আমাদের সবাইকে দিয়েছে। এভাবে কথা বলতে বলতে অনন্ত আর অবন্তী এগোতে লাগলো। পিছন থেকে এক জোড়া চোখ ওদের দিকে এক নজরে তাকিয়ে রইল আর বুঝিয়ে নিল অনেক কিছু। জিহাদ ওদের থেকে দৃষ্টি সরিয়ে ফোন করলো রিকির নাম্বারে। জাহিদ ফোন করে রিকিকে বলতে লাগলো অবন্তী আর অনন্তের কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার বিষয়টা। রিকি শুরুতে বিশ্বাস করতে পারেনি যে কোনো মেয়ের সাথে, তাও আবার অনন্ত, এ যেন অবিশ্বাস্য। তবে জাহিদ যে মিথ্যা বলবে না সেটা রিকি ভালোই জানে। কিছু একটা ভেবে রিকির মুখে দেখা দিল শয়তানি হাসি। পরের দিন বরাবরের মতোই অবন্তী নিজের ক্লাসগুলো শেষ করতে লাগলো। এরই মাঝে একসাথে দুটো সুখবর আসলো ফার্স্ট শিক্ষার্থীদের জন্য। খবর হলো আগামীকাল ওদের নবীনবরণ অনুষ্ঠানে আয়োজন, আর দ্বিতীয় হলো দুদিনের জন্য শিক্ষা সফরে রাঙামাটি ট্যুর। সকল শিক্ষার্থীর চোখে মুখে আনন্দের ঝিলিক, সবাই ভীষণ এক্সাইটেড। আজকে ক্লাসও দ্রুত ছুটি গেল। আগামীকাল অনুষ্ঠান, ক্যাম্পাস সাজানো গোছানো ব্যাপার আছে।